মদ্যপান, ধূম্রপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বইটির শর্ত আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বিশেষ বাছাই করা বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যে নানান কিছু রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনী অবলম্বনে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান রহস্যময় শনিবারে আপনাদের স্বাগতম। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনুমতি দিন আপনাদের এক রোমাঞ্চকর পরিবেশে নিয়ে যেতে। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা কনওয়ে কাসেলের প্রেতাত্মা। এই গল্পটি আমরা আনন্দ পাবলিশার্সের তারিণী খুড়োর কীর্তিকলাপ বইটি থেকে নিয়েছি। এই গল্পের স্ক্রিপ্ট রাইটার অঙ্কিতাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তারিণী খুড়োর ভূমিকায় রবীন বোস, আপটের ভূমিকায় সুরজিৎ বসাক, আগাসির ভূমিকায় অরুণ ঘোষ, ন্যাপলার ভূমিকায় নন্দদুলাল বসাক, কুরেশি, হরিহরণ, হেলমার এবং রাধানাথের ভূমিকায় জয়, গল্পের সূত্রধারে ও কথকের ভূমিকায় আমি রাজ। শুরু হচ্ছে কনওয়ে কাসেলের প্রেতাত্মা শুধুমাত্র রহস্যময় শনিবারে। তারিণী খুড়ো তার এক্সপোর্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প অনেকে বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতি আলাদা। সেটা আর কজন পারে বলো? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। পারি বলে খুড়ো অন্যদিকে চাইলেন। তারিণী খুড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন। ভারতবর্ষের 33টা শহরে 56 রকম কাজ করেছেন উপার্জনের জন্য। তবে 1 বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি, সে ব্যবসায়ী হোক আর চাকরি হোক। এখন 64 বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতা এসে রয়েছেন বিনেটলার লেনে একটা ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুড়ো সকলেরই খুড়ো। বাবাও খুড়ো বলেন, আমিও বলি। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাতে খুড়ো মহা ক্ষেপে বললেন, এখনো বাস না পেলে অক্লেশ হেঁটে আসি বেনেটলা টু বালিগঞ্জ। দাদু আবার কি খুড়ো বলবে? আমি আর পাড়ার 5টা ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুড়ো। এলি খবর চলে যায়, আর 5 জন তুরন্ত চলে আসে খুড়োর গল্পের লোভে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুড়ো বলেন, আর্টের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো 16 আনা সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুড়ো। পুনে? বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি, ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটা চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী খুড়ো। পুনে, পুনা, মুম্বাই, বোম্বাই, তিরুচিরাপল্লী, ত্রিচিরাপল্লী, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে স্বাধীনতা এসেছে। পুনার পুনে হতে অনেক দেরি। বল্টু, একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা। আর খুড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চাটুর্যের বাড়ি। সে ফার্গুসন কলেজের ইতিহাসের অধ্যাপক। কোডারমায় মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছি একটা হোটেলের ম্যানেজারি নিয়ে। আমার বয়স তখন 34। পৌঁছবার 2 দিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপটের বাড়ি। সেখানে সন্ধে আড্ডা বসে, 5 মিশেলে আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা 3 জন ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার জোশী, ম্যাকডার্মট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরণ, পুলিশ ইন্সপেক্টর আগাসে, আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, 30 পৌঁছয়নি। তুখোর ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখে জলজলে দৃষ্টি। সে আসে হরিহরণের সঙ্গে দাবা খেলতে। তারা ঘুঁটি এঘর ওঘর করেন, আর আমরা বাকি 5 জনে মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপতে সাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই এই আড্ডার সৃষ্টি। কিছু লোক আছে
যারা সাঙ্গপাঙ্গ ছাড়া বাঁচতে পারে না। এই সাঙ্গপাঙ্গ যদি তোষামুদে হয় তাহলে তো কথাই নেই। অবশ্যই আড্ডার সকলেই আপটেকে তোষামত করে বললে ভুল হবে, তবে ওর মতামতে প্রতিবাদ কেউ করে না। আগাছের মতন খোশমেজাজের দারোগা আমি আর দুটি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ তখন তিনি একটা ব্যাপারে কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনাতে। জালিয়াত কারা এবং তাদের আস্তানাটা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে। আগাছেকে তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পবাসী হলেন মিস্টার জোশী, তবে শ্রোতা হিসেবে তিনি চমৎকার। সব কথাই উদ্গ্রীব হয়ে শোনেন। হাসির কথায় ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন, দুঃখের কথায় তার জিভ দিয়ে চুকচুক শব্দ শুনে আপটের পোষা ডালমেশিয়ান বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে জোশীর কাছে চলে এসেছে। ওহো ওহো, এ ঘটনা বহুবার ঘটেছে। আমার স্টকে হাজার গল্প। বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরেজিটাও বেশ রপ্ত, তাই আমার একটা বেশ ভালো পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কি প্রসঙ্গে মনে নেই, একদিন কথা উঠল অশরীরী আত্মার। দেখা গেল আপটে ছাড়া আর সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপটাকে বোঝালুম পুরাণ, শেক্সপিয়ার, ডিকেন্স, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের উপকথা সবইতেই ভূতের উল্লেখ আছে, কাজেই ভূতে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না। আপটে তবুও মাথা নাড়ে। সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন, খালি বলে ভূত জিনিসটা ভুয়ো। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল। ধাঁ করে 1000 টাকা বাজি ধরে ফেলল। বললুম 2 মাসের মধ্যে ভূত দেখিয়ে দেব তোমায়। আপটে হেসে উড়িয়ে দিলে, বললে, সাবধান, 1000 টাকা খোয়া যেতে চলেছে তোমার, এটা তোমায় বলে দিলাম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রা রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে ভৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতনই চাল ফেরত নেওয়া যায় না, কাজেই ব্যাক আউট করার আর কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন 7 বাদে আমাদের আড্ডায় এলেন এক নতুন মানুষ, প্রফেসর অটো হেলমা। জার্মানির স্টুটগার্ট শহরের বাসিন্দা, ভদ্রলোক পক্ষেবিদ। ভারতবর্ষে এসেছে ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডার জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে। সাহেবের কাছে প্রথম দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানা রকম পাখির ডাক শুনে সাহেব বললেন, পুনায় এক জায়গায় নাকি হুতম পেঁচের ডাক শুনেছেন, সেইটা রেকর্ড করতে পারলেই নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। পেঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনো পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্নটা করলেন আপটে। তাতে হেলমার সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন। দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূব পাশে। তারই কম্পাউন্ডে নাকি দুরাত আগে পেঁচাটা ডাকছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি। পেঁচা আর ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেরই বললেন যে সেটা কনয় কাসল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি। মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও অনেক থাকতেন পুনা শহরে। তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানে কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনয়ে ছিলেন এইরকম একজন সাহেব। তারই তৈরি বাড়ি এই কনয় কাসল। কুরেসি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে। সে বললে, বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। কনওয়ে এই বাড়িতে প্রবেশ করার 6 মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও 2টি ছেলে মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আহমেতে। মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে। স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার 3 মাসের মধ্যেই কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা, সেই থেকে এই বাড়ি অভিশপ্ত বাড়ি বলে পরিচিত। কেউ আর সে বাড়িতে থাকেনি। সকলের পক্ষে সম্ভবও হতো না, কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা মুখের কথা নয়।
আসবাবপত্র যা ছিল সবই নাকি কনয়ের এক আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে টুনে বলল, কনয় কাসল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপটে। বাল গঙ্গাধর তিলকের সময়কার, বললে রাধানাথ। 19বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেথব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে। তবে তাদের লিডার আচরেকারকে নাকি ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে যায়। কনয় কাসেলে খোঁজ করা হয়েছিল কি? আপটে প্রশ্ন করলেন। আগাসে হো হো করে হেসে উঠলেন। মিস্টার আপটে, পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়িতে রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল জাগিয়ে উঠেছে। ছোটবেলা থেকেই ডান পিটে মোর শখ, সেটা 34 বছরও পুরোপুরি বজায় আছে। পরপর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতরে দু একটা প্রেতাত্মা বসবাস করবে নাকি? বাজি জেতার পক্ষে এ যে একটা বড় সুযোগ। এর কিছুদিন পরেই হেলমার সাহেব আবার এলেন আড্ডায় তার টেলিফুঙ্কেন টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বাঁ কবজিতে ব্যান্ডেজ, বললেন কাঁটা ঝোপে নাকি হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুখবর না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে সকলেই তার দিকে জিজ্ঞাসা দৃষ্টি দিলুম, হুতুমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালে ঘাম মুছে বললেন, ডাক তুলতে পেরেছি, তবে পারফেক্ট হলো না। রাত 12টার পর প্যাঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য শব্দ প্রায় নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হবার কথা, কিন্তু দেখো কি হয়েছে। শুনলাম প্যাঁচার ডাক। ছেলেবেলায় আমাদের বাদুর বাগানের বাড়ির পাঁচিলের ওপারের পুকুরের ধারে শ্যাওড়া গাছে একটা হুতম প্যাঁচা থাকত, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতম তাতে কোনো ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আর একটা শব্দ তাকে সত্যিই বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত 16 আনা সার্থক হলো না, জেনে তার প্রতি একটা মমতা হলো। বাট হোয়াট ইজ দ্যাট আদার সাউন্ড? প্রশ্ন করল কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না, বললেন হেলমার। মেশিনেই গন্ডগোল বলে মনে হচ্ছে। এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, ঘটাং 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 এইরকম। খুবই ক্ষীণ, কিন্তু জার্মানির পক্ষেবিদ এর মন যে তাতে খুঁতখুত করবে তাতে আশ্চর্যের কিছু নেই। প্লে দ্যাট এগেইন প্লিজ, হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাসে। তার শরীরটা টান আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমার টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাসে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেলেন একেবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আগাসে কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথাই মনে হয়। ছোট পায়ে চালানো কল, যাকে বলে ট্রেডল মেশিন। এই রকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা কাসেলের ভিতর থেকে আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটা অবশ্যই বোঝার কোনো উপায় ছিল না। কিন্তু আগাসে স্থির করলেন যে কনয়ে কাসেলের পুলিশ রেড হবে। আগাসের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনি খোঁজ মেজাজ হলে কি হবে, অফিসার হিসেবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিঞ্চিত নিরাশ বোধ করছি। জালিয়াতরা যেখানে আস্তানা গেড়েছে সেখানে ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিনই রাত্রিরে রেড।
আড্ডার সকলে ফলাফলের জন্য উদ্গ্রীব। এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি, তোমাদের তো আজই রেড হওয়ার কথা। আমাদের হয়ে আপনিই বিস্ময় প্রকাশ করলেন। আগাসে একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে সোফায় বসে পড়ল। ভাবতে পারো, আজ বিকেল 5:30টায় সেই গ্যাং ধরা পড়েছে। কোথায়? আমরা সবস্বরে জিজ্ঞেস করে উঠল। নাসিক। বললেন আগাসে। তাহলে ওই শব্দটা? টেপ রেকর্ডারই কোনো গন্ডগোল হবে, ওটা বাইরের কোনো শব্দ না। কাল মাঝরাত্রি কাসেলের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দ পায়নি। আর কিছু বলবার নেই। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা বেলুন চুপসোনো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে সে তো ভালো কথা, শুধু পুনার কনয়ে কাসেলে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়। কিন্তু তাও বলতে হবে, যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পর মুহূর্তেই মনে হলো, জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি? কনয়ে কাসেলে একবার হানা দিলে দোষ কি? চাটা শেষ করে আমি কথাটা পেরে বসলাম। কে কে যেতে রাজি আছো বলো? জোসি গোড়াতেই বলল তার ধুলোয় অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহরন বললেন, আমি যাব, কিন্তু আপটে সাহেবেরও যাওয়া চাই। ভূত যদি থাকে তো সেটা ওর চাক্ষুষ দেখা উচিত। আমাদের কথা উনি মানতে নাও পারেন। আপটে বললেন, ঠিক আছে, আমি যাব, এবং সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন। বাজির টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। আমি বললাম তথাস্তু, তাহলে কালই হোক এক্সপেডিশন। এখানে কুরেসি বললে তাকে নাকি 2 দিনের জন্য কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে। ফিরে এসে সে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলুম। আগাসে এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কাসেলের সদর দরজা তালা দিয়ে বন্ধ থাকে, তাহলে সেটা খোলার যন্ত্র বা জানলা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের আছে কি? কাজটি কিন্তু সহজ নয়। এ প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উৎসাহ আর উদ্যম। যন্ত্রপাতি থাকবে কোথায়? আমরা ওর মুখ চাওয়াচাই করছি দেখে আগাসে একটু হেসে বললেন, কাজেই বুঝতে পারছ আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো, শুধু জানলা দরজা ভেঙে খোলার সরঞ্জাম নয়, একটা আগ্নেয়াস্ত্র থাকবে সঙ্গে, এটাও কম ভরসার নয়। জুন মাস, বেজায় গরম। রাত্রের দিকটা তবু একটু ঝিরঝির হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30টার সময় আমরা 6 জন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল নেই বললেই চলে। আমরা দল বেঁধে এগোলাম কনয়ে কাসেলের দিকে। ফটক থেকে কাসেলের দরজা অবধি লম্বা রাস্তা। এককালে বাহার ছিল রাস্তাটার, সেটা আঁচ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই। টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গা জুড়ে এক বিশাল প্রেতপুরীর মতন দাঁড়িয়ে আছে। কেউ যে কস্মিন কালেও সেখানে ছিল সেটা এখন আর বিশ্বাস হয় না। দলে আছি বলে রক্ষে, না হলে যতই ডানপিটে হই না কেন, 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যে একটা ট্রেডল মেশিন চলতে শুরু করেছে সেটা তো অস্বীকার করা যায় না। আগাসে সদর দরজায় ঠেলা দিতেই সেটা একটা জান্তব আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল। সকলেই বেশ কয়েক হাত পিছিয়ে গেলুম। তারপর দুরু দুরু বক্ষে সবাই মিলে ঢুকলুম ভেতরে। এটা ল্যান্ডিং। বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলা সেরে তারপর দোতলায় যাব, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম সকলেই তাতে সায় দিলে।
আমরা সার বেঁধে গিয়ে ঢুকলুম একটা বিশাল ঘরে। সম্ভবত ডাইনিং রুম ছিল এটা। সারা ঘরে একটিও আসবাব নেই ঠিকই, কিন্তু দেওয়ালে ধুলিমলিন ওয়ালপেপারের উপর বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। খানতিনেক দেয়ালবাতির মূর্ছে ধরা ব্র্যাকেট রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড় লণ্ঠন আর টানা পাকার হুক। এটার কড়িকাঠেই বাদুর ঝোলার কথা, তবে তারা বোধহয় রাত্রিরে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানলার মধ্যে কয়েকটা কি আর খোলা নেই? বাদুর না থাকলেও ছোটখাটো চতুষ্পদ প্রাণী যে কিছু রয়েছে সেটা মেঝের এদিক ওদিক থেকে সরাত সরাত শব্দ বুঝতেই পারছি। এতক্ষণ সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিল। বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হলো। ঘুরে এসে দেখলুম একটা টর্চ নিয়ে হল ঘরের পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপনিও খানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে। তারও নিজস্ব একটা টর্চ আছে। ভূত এখনো চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে আমি জানি না। হল ঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরিয়ে একটা প্যাসেজ পড়ল। সেটা ডাইনে বাঁয়ে দুদিকেই ঘরের সারি। আগাছে তার 5 সেলের টর্চ জেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে। আমরা তার পিছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে দিচ্ছি আর কি। এইভাবে 5-5খানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটল, যেটা ভাবতে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটা গোঙানির শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তের বাঁয়ের একটা দরজার থেকে পিছন ফিরে টলতে টলতে এলো কুরেসি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে, সেটা বুঝতে পারছি। ঘাড় কুঁজো, হাত দুটো পিছনে এবং কনুইয়ের কাছে ভাঙা, হাতের আঙুলগুলো ফাঁক। আগাসের সঙ্গে আমরাও দৌড়ে গেলাম কুরেসির দিকে। আপনিও এখন আমাদের সঙ্গেই রয়েছে। কি হলো, কি ব্যাপার? আগাসে ব্যস্তভাবে প্রশ্ন করলে কুরেসি কাঁপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভিতর আলকাতরা অন্ধকার। আগাসে তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকের দেওয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতেই যা দেখলুম, তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ির ফাঁস দিয়ে বাঁধা একটি আস্ত নরকঙ্কাল। ধন্যী ইন্সপেক্টর আগাসে এই চরম আতঙ্কের মুহূর্তেও সে দিব্যেই ঠান্ডা গলায় বললে, ইনি সেই স্বদেশী গ্যাংয়ের লিডার আছরেকার মনে হচ্ছে। এই কারণেই বেপাত্তা হয়ে গেছিলেন মাতুলু। বাট আ স্কেলিটন ইজ নট আ ঘোস্ট। ঠিকই বলেছেন মিস্টার আপটে, এবং তিনিও যেমন দিব্য স্বাভাবিকভাবে বললেন কথাটা, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি বললে কুরেসি। হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? প্রশ্নটা করলেন আগাসে। তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কিসের জানি একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলুম জিনিসটা কি, আর পেরে একেবারে তাজ্জব বনে গেলুম। এই যে দেখছি ট্রেডল মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আগাসে ব্যাপারটার একটা খুব সহজ এক্সপ্লেনেশন দিয়ে দিলেন। বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক নয়। 1 নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপবার জন্য কলের দরকার হতো। 2, সন্ত্রাসবাদীরা প্রয়োজনে নোট জাল করছে, এও শোনা গেছে। রাধানাথ এ কথায় সায় দিলে। মাথার উপর ঝুলন্ত কঙ্কাল আর নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন এক অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে। আরো অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম যে যখন এসেছি তখন সারা বাড়িটা না দেখে ফিরবো না। আমি অবশ্যই কথাটা সবচেয়ে বেশি জোর দিলাম। কঙ্কাল হলো মৃত ব্যক্তির দেহের পরিণাম, আর আত্মা কি অবস্থায় আছে তা কে বলতে পারে? প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘন্টার রেশ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গেই আর একটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল।
যে ঘর থেকে এলাম সে ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডল মেশিন চলতে শুরু করেছে আর তার শব্দে সারা কনওয়ে ক্যাসল গম গম করছে। সেই সঙ্গে মাথার উপর টানার ঝটপটানি শুরু হয়েছে, কারণ ঘুলঘুলির বাসিন্দা পায়রাগুলো ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা ছজনে রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতন কোনো লোক নেই। হয়তো ওই আচরেকারই এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপর একসময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনা এড়াবার জন্যে গলায় দড়ি দিয়ে মরেছে, আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার প্রেতাত্মা ওই ট্রেডল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমারের রেকর্ডারের যে শব্দটা উঠেছিল সেটা এটারই শব্দ। কনওয়ে ক্যাসলের বাইরে বেরোবার পর বেশ কিছুক্ষণ কারোর মুখে কথা নেই। হরিহরন অসুস্থ বোধ করছে, সে গিয়ে তার গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপটে তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার ডজ সেডানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, 10 রুপি নোটস গুনে নাও। আমার তখন রীতিমতো অস্বস্তি লাগছে, তবে এ তো এলেবেলে খেলা নয়, এ ব্যাট ইজ এ ব্যাট। খাম থেকে নোটের গোছাটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলাম, তাসখালাই আছে। তিন দিন পরে এক শনিবারের সন্ধ্যায় নেভিয়ার হোটেলের ডিনার হলো। আমি খাওয়ালুম। তখনকার সস্তাগুন্ডার দিনে 7 জনের বিল হলো 190 টাকা। আজ হলে বড় হোটেলে 7 জনের 5 কোর্স ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। গল্প শুনে ন্যাপলা বলল, তাহলে খুব দাও মারলেন বলুন। খুড়ো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা 3য় কাপ চায়ে গলা ভেজানো আছে, তার ওপর বিড়িও ধরানো আছে। তা বটে, অবশেষে বললেন খুড়ো। তবে ঘটনার শেষ এখানেই নয়, আরও আছে। আমরা সকলেই প্রশ্ন করলাম, এরপরে আর কি থাকতে পারে সেটা ভেবে পাচ্ছিলাম না। তারিণী খুড়ো বলে চললেন, ঘটনার কদিন পরে এক সকালে বাড়িতে এসে হাজির হলো আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই, 20 মিনিট স্পেয়ার করতে পারবে? কৌতূহল হলো। রাধানাথ আর আমি গিয়ে উঠলুম তার গাড়িতে। কুরেশি নিজেই ড্রাইভ করে। কিছু দূর যেতেই বুঝলাম গাড়ি চলছে আবার সেই কনওয়ে ক্যাসলের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না ছোকরা, খালি বললে একদিনে সে নাকি আরও তথ্য আবিষ্কার করেছে কনওয়ে সাহেবের সম্বন্ধে। একটি খবর নাকি বিলিতি কাগজে ছাপেনি, দিশি কাগজে পেয়েছে সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনওয়ে তার এক পাংখাবারদারকে বুট দিয়ে লাথিয়ে মেরে ফেলেছিলেন। তাতে রাধানাথ বললে সেটা নাকি সে যুগের একটা স্বাভাবিক ঘটনা। গরমকালে মাঝরাত্রে পাংখাবারদার পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়ত। মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের, আর তখন রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে এমন প্রহার করত ভৃত্যকে যে সে বেচারা অনেক সময় মরেই যেত। মিনিট 5 মধ্যে গাড়ি গিয়ে থামল কনওয়ে ক্যাসলের গেটের সামনে। কুরেশির পিছন পিছন আমরা গিয়ে ঢুকলাম ক্যাসলের ভেতর। দিনের বেলাও রীতিমতো অন্ধকার, ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি? রাধানাথের এ প্রশ্নের কোনো জবাব দিলে না কুরেশি, তবে তার লক্ষ্য যে ওই একই ঘরের দিকে তাতে সন্দেহ নেই। কি দেখব কে জানে, শিরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করছিলুম। কুরেশি ছোকরা নির্বিকার, আর তা হবে নাই বা কেন? সে ঘর যে খালি, দড়ি, কঙ্কাল, ছাপার যন্ত্র সব হাওয়া। আমাদের হতবম্ব ভাব দেখে কুরেশি হো হো করে এসে উঠলে। তারপর এক অদ্ভুত প্রশ্ন করল,
আপটের বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছো কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললুম, কই না তো। ওই তো বললে কুরেশি, লোকটা হার কঞ্জুস। তাছাড়া ওর আত্মম্ভরি ভাবটাও মাঝে মাঝে ইরিটেট করে আমাকে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করনি। তোমার নিঘাত 1000 টাকা খসত। তাই ভাবলাম কনেক আসলে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ, উনিও জব্দ। তাই 2 দিন সময় চেয়ে নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকার্নির বাড়ি থেকে আনা। ট্রেডল মেশিনটা শিবাজি জব প্রেসের। প্রোপ্রাইটার মধুকর ঢন্ডির ছেলে আমার সঙ্গে স্কুলে পড়ত। ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে। আর ওদেরই আপিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটি মেরেছিল, সেই কলটা চালায়। বেচারা অনেক মশার কামড় খেয়েছে, তাকে কিছু বকশিস দিয়েছি। আমি আর কথা বলতে দিলুম না কুরেশিকে। এক হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য, কিন্তু 500-র বেশি কিছুতেই নিতে রাজি হলো না। প্যাসেজ থেকে বেরিয়ে যখন ল্যান্ডিংয়ে এসেছি তখন কুরেশি বললে, একবার দোতলায় যাবে নাকি? দেখবার জিনিস আছে কিন্তু। এলেই যখন। কাঠের সিঁড়ি দিয়ে যুদ্ধের তামামার মতন শব্দ তুলে 3 জনে উপরে হাজির হলুম। ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা। একটা সনসন মচমচ শব্দ পাচ্ছিলাম, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলাম না। বৈঠকখানায় ঢুকে প্রচণ্ড চমক। এই খরচে একেবারে আসবাবে ঠাসা। ভিক্টোরীয় যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেয়ালের বাতি, কার্পেট, ছাড়লণ্ঠন, কোনোটাও বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনই আছে। তবে সব কিছুরই ওপর 80 বছরের ধুলো জমে সেগুলো আসল চেহারা বেমালুম ঢেকে দিয়েছে। কিন্তু মোক্ষম চমকটা ঘরের মেঝে বা দেওয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে একটি বিশাল শতচ্ছিন্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছুটানো গরমে আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পাখা টানছে কে? টানছে কিভাবে? কারণ পাখার কোনো দড়ি নেই, অর্থাৎ সেটাকে টানার কোনো উপায়ও নেই। ভূতের উৎপাত বলে এই ঘরে কেউ প্রবেশ করেনি, বলল কুরেশি। তাই জিনিসগুলো নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করার পর। তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেডল মেশিনে ব্যাপারটা আরো জমবে। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে রইল অশরীরী পাঙ্খাবার্তারের অদৃশ্য হাতের টানা পাখার দিকে। ভূত বলেই তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবের লাঠিতে মৃত্যু নেই। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি তখনও বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলাম ওই টানা পাখার শব্দ। কঙ্কাল আর ছাপার কলের ব্যাপারটা কুরেশির কারসাজি জেনে মনে একটা খচখচে গিলটি ভাব জেগে উঠেছিল। এখন বুঝতে পারলুম দিব্যে নিশ্চিন্ত লাগছে।